নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং সেই নির্দিষ্ট যে লক্ষ্য উদ্দেশ্য সর্বোপরি শেষ হয় যেখানে অর্থের জায়গায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষ চায় অর্থ রোজগার করতে, সেটা সঠিক পথে, আবার কেউ বেঠিক পথে। সঠিক পথ অবলম্বন করে যে অর্থ আপনি রোজগার করবেন সেটা আপনি সঠিক জায়গায় দেখবেন ইনভেস্ট হচ্ছে। আপনার সেই অর্থটা ব্যবহার করে যার জন্য ব্যবহার করছেন তার উন্নতি হচ্ছে। এটা কিন্তু বাস্তব ঘটনা। এবং তার সঙ্গে সঙ্গে এই যে অর্থ রোজগার করা, দেখুন বহু মানুষ রয়েছে তারা জন্মসূত্রে অর্থাৎ জন্ম থেকেই আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করে। আবার কিছু মানুষ জন্মগ্রহণের পর তারা একটা খুব ভালো জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ বলা হয় যে জিরোর থেকে হিরোতে পৌঁছে যাওয়া। আবার অনেক মানুষ আছে সেই হিরোর থেকে জিরোতে পৌঁছে যাওয়া। এগুলো প্রত্যেকটার কানেকশনগত জায়গা। এবং সেই জন্য বারবার বলি যে আমাদের জন্মছক যে 360 ডিগ্রির মধ্যে 27টা নক্ষত্র অবস্থান করছে এবং 9টা গ্রহ রয়েছে এবং 12টা রাশি রয়েছে, এর প্রত্যেকটা কম্বিনেশন কানেকশান রয়েছে। সেই জন্য 360 ডিগ্রির মধ্যেই 12টা ভাব, যেগুলোর প্রত্যেকটা ভাবের মান 30 ডিগ্রি করে আছে। এবং ওই 12টা ভাবের মধ্যে 27টা নক্ষত্র রয়েছে, যে নক্ষত্রগুলোর প্রত্যেকটার মান আছে 13 ডিগ্রি 20 মিনিট করে। এবং তার মধ্যে প্রত্যেকটা নক্ষত্রের আবার 4টে করে পাদ রয়েছে, যে তার মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। এই কানেকশান কম্বিনেশান এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা সেই জাতককে কখনো ভালোর দিকে নিয়ে যাচ্ছে, কখনো খারাপের দিকে নিয়ে যাচ্ছে, কখনো শত্রু তার কবলে ফেলে দিচ্ছে, কখনো বেহিসাবি কাজের মধ্যে ঠেলে দিচ্ছে, কখনো আবার যে কাজটা করেনি তার দায়ভার চাপিয়ে দিচ্ছে, কখনো কখনো হঠাৎ করে কোনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে। সেই জন্য তার কিন্তু আবার বলছি আগাম, অর্থাৎ তার প্রেডিকশান, তার ক্যালকুলেশান, সেই জাতক জাতিকার ক্ষেত্রে কি করলে ভালো হবে, কি করা উচিত না, সেগুলোর প্রত্যেকটার ওই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক যে গাইডলাইন, সেটা তার জীবনকে কিন্তু সঠিক দিশা দেখায়। সেই জন্য অ্যাস্ট্রোলজি অতীব গুরুত্বপূর্ণ বর্তমান চলার বা বর্তমান সমাজ ব্যবস্থায়। এবং এর সঙ্গে যুক্ত রয়েছে আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, তার সমাধানের জায়গাও রয়েছে এবং নির্দিষ্ট ওয়েতে। আমি তো বারবার বলি যে ক্যালকুলেশনটা মেন, যেটা অ্যাস্ট্রোলজির মাধ্যমেই আপনাকে তার নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে। সেই জন্য একটা জাতক জাতিকা যেটা মেন উদ্দেশ্য যে অর্থ রোজগার করা, অর্থ স্বাবলম্বী হওয়া। আপনি আর্থিক স্বাবলম্বী যখন হবেন তখন আপনার চাওয়া পাওয়ার মধ্যে দেখবেন যে একটা সামঞ্জস্য আসছে। আপনি মানুষের স্নেহ মমতার থেকে আরম্ভ করে, ভালোবাসার থেকে আরম্ভ করে, শ্রদ্ধার থেকে আরম্ভ করে সব কিছু পাবেন যদি আপনার অর্থ থাকে। এবং এই অর্থটা একটা বড় রকমের পাওয়ার আপনার জীবনে কাজ করে। হ্যাঁ, আপনার সামাজিক প্রতিপত্তি পাওয়ার, সেটাও কিন্তু ওই অর্থের জায়গার থেকে কানেক্ট করে। আপনি একটা জায়গায় আছেন, তার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কতটা আপনি স্টেবল থাকতে পারবেন সেটা আপনার অর্থ কানেক্ট করে। তাই এই অর্থ সবার জীবনে কিন্তু আসে না। বহু মানুষ অর্থ রোজগার করে অর্থ খরচ করে ফেলে। বহু মানুষ অর্থ রোজগার করে দিনের পর দিন ভালো জায়গায়, স্বাবলম্বী জায়গায় যাওয়ার জন্য, ওই জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করছে, যাচ্ছেও। আবার বহু মানুষ চেষ্টা করেও তারা অর্থকে সঞ্চয় করে রাখতে পারছে না। হয়তো খুব বড় জায়গায় চাকরি করছেন, বড় কোনো ব্যবসা করছেন, কিন্তু অর্থকে ধরে রাখতে পারেন না। এগুলোর প্রত্যেকটার কানেকশানগত জায়গা, সেগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে বলবো। এবং যদি আপনার ক্ষেত্রে সেই জায়গা থাকে, তার প্রতিকার প্রতিবিধানও আছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারংবার বলি এবং সেটাই করে দেখাই।
সেই জন্য দেখুন, অর্থ আপনার অষ্টম ভাবকে সেই কানেক্ট করে। আপনার হাতের লিকুইড মানি কতটা থাকবে সেটা আপনার দ্বিতীয় ভাব থেকে ইঙ্গিত করে। নগদ অর্থ কতটা আপনি রোজগার করবেন সেটা আপনার দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। এবং অর্থর কোনভাবে আপনি খরচ করবেন সেই খরচের জায়গাটা আপনার সপ্তম অষ্টম ভাব থেকে কানেক্ট করে। সপ্তম ভাব বহুত পাওয়ারফুল, এবং তার সঙ্গে, কারণ সপ্তম হচ্ছে আপনার চেতনা, আপনার কামনা, সপ্তমকে কানেক্ট করে। তা আপনার মধ্যে যে চেতনা এসছে, আপনার মধ্যে যে কামনা এসছে, সেটা চরিতার্থ করার জন্য প্রয়োজন হচ্ছে আপনার ওই অর্থ, যেটা সেকেন্ড হাউস, যেটা নগদ অর্থ। সেই নগদ অর্থর মাধ্যমে আপনি আপনার জীবনের কামনা বাসনাকে পূরণ করতে পারবেন, সেটাও অর্থের বিনিময়ে। এবং সেটা যদি আপনার বেহিসাবি কানেক্ট করে, এবং বেহিসাবি হচ্ছে অষ্টম ভাব। বেহিসাবি আপনার অষ্টম ভাব, বেহিসাবি হচ্ছে আপনার আয়ুস্থান, এবং সেটা হচ্ছে ওই অষ্টম ভাব। একটা জাতক জাতিকার দেখবেন যে অনেক সময় বড় রকমের লস করে ফেললো, বড় রকমের অর্থ ক্ষতি করে ফেললো। তার ক্ষেত্রে কিন্তু জানবেন তার জীবনের একটা বড় রকমের চরম পরিণতির জায়গা চলে গেল। তার মৃত্যুতুল্য যন্ত্রণায় সে কিন্তু ভোগ করবে। তাই ওই মৃত্যুস্থান, আয়ুস্থান যে অষ্টম, সেটাই আপনার জীবনের অর্থের সঞ্চয়ের জায়গা দেখা হয়। সেই জন্য বলছে যে অর্থ কষ্ট কাদের কাদের হতে পারে, এবং এই অর্থের জায়গা বলছে 2-5, এবং এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে, এবং সেই মত অনুযায়ী 2-4-5 অর্থাৎ দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব, এদের ক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে পাওয়ারফুল জায়গা থাকে এবং এরা যদি একে অপরের ভাবে কানেক্ট করে, তাহলে সেটা একটা অতীব শুভযোগ বলা হয়, যেটা প্রচুর অর্থ রোজগারের একটা জায়গা বলা হয়। এবং এই অর্থ আপনার জীবনে প্রচুর প্রচুর আসবে। অর্থাৎ এই জাতক জাতিকার বলছে মানে সুখের বন্যায় প্লাবিত হবে। অর্থাৎ অর্থ কত আসবে বুঝতে পেরেছেন? মানে অনেক সময় দেখবেন অর্থের ওপর বসে থাকা, বহু মানুষের জীবনে এরকম ঘটে। অর্থাৎ কারোর জন্মছকে দ্বিতীয় হচ্ছে লিকুইড মানি বা নগদ অর্থ। চতুর্থ থেকে তার জায়গা, চতুর্থ হচ্ছে সংসারের নির্দিষ্ট নিজের গৃহ সংসার, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ হচ্ছে দশমের সপ্তম কানেকশান। চতুর্থর তার যে কানেকশান, এবং এই কানেকশান হচ্ছে চতুর্থ তার পড়াশোনার জায়গা। আমি যদি প্রথম থেকে বলি, একটা জাতক জাতিকার চতুর্থ ভাব যদি ভালো হয়, সে পড়াশোনা, মেধাবী শক্তি হয় পঞ্চম থেকে, আর নবম থেকে হয় তার ভাগ্যর জায়গা, উচ্চ শিক্ষার যোগ, আর একাদশ হচ্ছে সাকসেস। এই কটা পয়েন্ট যদি কানেক্ট করে একটা জাতক জাতিকার, সে জীবনে ছোটোর থেকে ভালোভাবে সে পড়াশোনা করবে, ভালো জীবনে উন্নতি করতে পারবে, তার মেধা শক্তির সঙ্গে উচ্চ শিক্ষার যোগ হবে, এবং সে তার কেরিয়ারকে অতীব উন্নত জায়গায় নিয়ে যাবে। এবং এই কটা জিনিস হলেই তো আপনি অর্থ রোজগার করতে পারবেন, প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন, প্রচুর অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন। এবং এই কানেকশানটা যাদের মধ্যে রয়েছে, যাদের ক্ষেত্রে আছে, তারা দেখবেন আজকে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে। এই কানেকশান যে যাদের মধ্যে রয়েছে, সেই হয়তো খুব গরিব পরিবার থেকেও আজকে ভালো জায়গায়, রিচ ফ্যামিলিতে বিলং করছে। তাহলে এই কানেকশানটাই তার ক্ষেত্রে, কিন্তু ওর মধ্যেই রয়েছে অষ্টম ভাব, অর্থাৎ সপ্তমের দ্বিতীয় ভাব, অতীব নেগেটিভ ভাইব্রেশন দেয় অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখবেন যদি কোনো কারণে কারোর জন্মছকের অষ্টম ভাব যদি বক্রী থাকে, অর্থাৎ অষ্টম পতি বক্রী হয়ে যায়, অষ্টমে যদি কোনো বক্রী গ্রহ গিয়ে অবস্থান করে, অষ্টমপতি যদি কোনো কারণে নিচস্থ হয়ে যায়, আবার অষ্টমপতি যদি দগ্ধ হয়ে যায়, অষ্টমের দগ্ধ কোনো গ্রহ যদিও গিয়ে অবস্থান করে, এবং অষ্টমপতি যদি কোনো
শত্রু গৃহে অবস্থান করে, এগুলো প্রত্যেকটা কানেকশন। অর্থাৎ বলা হচ্ছে অষ্টমপতি যদি বক্রী হয়, অর্থাৎ আপনার জন্মছকে দেখা হলো যে অষ্টমপতি, অর্থাৎ লগ্ন হচ্ছে আপনার মেষ লগ্ন, আপনার অষ্টমপতি হচ্ছে, অর্থাৎ আপনার অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, এবং বৃশ্চিক রাশির যে অধিপতি সে হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল যদি বক্রী হয়ে যায় তাহলে আপনি জানবেন যে আপনার অর্থ রোজগারের ক্ষেত্রে আপনি কোনো দিনই স্বাবলম্বী হবেন না। আবার কোনো কারণে দেখা গেলো ওই অষ্টমভাবে কোনো একটা গ্রহ গিয়ে বক্রী অবস্থায় হয়ে আছে, তাতেও জানবেন যে যখন অন্তর্দশা, দশা, প্রত্যন্তর্দশা কানেক্ট করবে আপনার জমানো অর্থ সব শেষ করে দেবে। তাই অষ্টম কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। আবার দেখা গেলো সেই অষ্টম মঙ্গল সেখানে শনি গিয়ে অবস্থান করছে, যেটা তার চরম শত্রু। সে হতে পারে আপনার জন্মছকের হয়তো দশমপতি, একাদশপতি, কিন্তু সেই অষ্টমে গিয়ে অবস্থান করলো। দেখুন, ক্যালকুলেশন করুন, সেই অষ্টমে গিয়ে দশমপতি, একাদশপতি সে গিয়ে অবস্থান করছে, কি হবে? অষ্টম, অষ্টম দুস্থান। এবং এই দুস্থানে গিয়ে আপনার কর্মক্ষেত্র, কর্মর পরিবর্তন হবে, কর্মের সফলতা পাবেন না, কর্ম সর্বদাই একটা অশান্তির মধ্যে, কর্মের সাকসেস ক্ষেত্রে বাধা হয়ে যাবে। তাহলে এই অষ্টম কানেকশান দিয়ে যাচ্ছে। সেই জন্য অষ্টম কিন্তু একটা জাতক জাতিকার জীবনের একটা বিরাট বিরাট চরম জায়গা। কারণ এই অষ্টম হচ্ছে আপনার জন্মছকের দশমের একাদশ, অর্থাৎ আপনার জীবনের কর্মের সফলতা, আপনার জীবনের কর্মের সফলতা আপনার জীবনের ওই অষ্টম ভাব। কারণ দেখবেন জন্মছকের অষ্টম ভাবে অবস্থান করছে শনি রাহু, কারোর জন্মছকে মঙ্গল রাহু। এই কম্বিনেশান আপনাকে আপনার কর্মের ক্ষেত্রে বাধা তৈরি করে, আপনার কর্মের সফলতা দেয় না। আর আপনি কর্মের সফলতা যদি না পান, কর্মের যদি আপনার সুযোগ সুবিধাগুলো না পান, তাহলে আপনি জীবনে তো কোনো দিন অর্থ রোজগার করতে কিছু সামান্য পারবেন, কিন্তু সেগুলো দৈনন্দিন আপনার যে খরচ সেটা মেটাতেই আপনার শেষ হয়ে যাবে, বরঞ্চ আপনার অর্থ লোন হিসাবে নিতে 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 শেষ হয়ে যাবেন। দেখবেন অনেক সময় এইভাবে চলতে গিয়ে তার পৈতৃক সম্পত্তি পর্যন্ত বিক্রি হয়ে যায়, এই কানেকশান। এবং এইগুলো পুষে যত রাখবেন আপনি দিনের পর দিন দেওয়ালে পিঠ ঠেকে যাবে আপনার, কারণ প্রত্যেকটা অশুভ কানেকশান। এই দেখবেন কখনো কখনো কারো জন্মছকে যদি শনি মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে রবির কানেকশান হয়ে যায়, বা শনি রবি এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেলো রাহু কানেকশান হয়ে গেল, বা মঙ্গলের কানেকশান হয়ে গেল, বুধের কানেকশান হয়ে গেল, তাহলে এই সকল জাতক জাতিকারা আর্থিক অর্থ তাদের জীবনের একটা চরম কঠিন জায়গা তৈরি করে দেবে। কারণ অর্থ তাদের কোনো দিন তাকে স্বাবলম্বী করতে দেবে না। অর্থাৎ অর্থের টান, অর্থের সমস্যা তার জীবনে থেকেই যাবে, এবং সারাটা জীবন সে পরিশ্রম করে যাবে, হার্ড পরিশ্রম করে যাবে, মানুষের সেবা করে যাবে, কিন্তু অর্থ তাকে কোনোভাবে সাথ দেবে না। পরিশ্রম করবে, কষ্ট করবে, সব কিছু করবে, দেখবেন অর্থ দেওয়ার সময় তার কাছে যেন একটু সামান্য, তাকে যে অর্থটা দেবে সে যেন না, মানে তাকে দিতেই যেন কষ্ট। তাহলে এরকম পরিণতি হয়ে যায়। এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশান আমি বারবার বলছি, এবং এই কষ্ট বহু মানুষের থাকে। এবং সেই জন্য বলছে যে অষ্টমপতি যে ঘরে গিয়ে থাকে তার, অর্থাৎ অষ্টমপতি যেভাবে গিয়ে অবস্থান করছে সেই ভাবটাও যদি কোনো কারণে তার শত্রু জায়গা হয়ে যায়, অর্থাৎ আমরা যে উদাহরণটা নিয়ে এসেছিলাম সেই নেটাল চার্ট অনুযায়ী অষ্টম, অর্থাৎ আপনার লগ্ন যদি মেষ রাশি হয় তাহলে আপনার অষ্টম হচ্ছে বৃশ্চিক রাশি এবং তার অধিপতি হচ্ছে মঙ্গল। সে যদি গিয়ে দেখা হলো জন্মছকের আপনার দশমে গিয়ে অবস্থান করছে বা একাদশে গিয়ে অবস্থান করছে শনির ঘরে, অর্থাৎ দশমে বলবো না, এখানে একাদশকে কানেক্ট করতে হবে। দশমে কিন্তু এই মঙ্গল আবার তুম্বস্থ ফল দেয়, তাই একাদশে যখন কানেক্ট করে যাবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা। কারণ একাদশ সেখানে অষ্টমপতির কানেকশান, দুস্থানের কানেকশান হয়ে গেল, তাতে আপনার সাকসেসের ক্ষেত্রে বাধা তৈরি হয়ে যাবে, আপনার জীবনে সাকসেস দেবে না, এবং চরম অবনতি চলে আসবে। এবং একটা সময় গিয়ে
আপনি দেখবেন কোনো না কিছু দিনের পর দিন কিছু করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না। এই সকল জাতক জাতিকার শুরুটা ভালো হয়, শেষ হয় না কোনো কিছু। আজকে এই জিনিসটা শুরু করছে, কালকে ওই জিনিসটা শুরু করছে, কিন্তু সমাপ্তি হচ্ছে না কোনোটার। ওই কিছুদিন করছে, তারপরে মনে হচ্ছে যেন তার জীবনে আর হবে না। আবার কিছুদিন একটা করলো, তার জীবনে আবার মনে হচ্ছে চরম অবনতি, হচ্ছে না, বরঞ্চ শুধু অর্থটাই ড্যামেজ হচ্ছে, অর্থটাই ইনভেস্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো যদি কারোর ক্ষেত্রে জন্ম ছকের কানেকশান থাকে, তাহলে জানবেন যে বেশ কিছু অশুভ যোগ আপনার ক্ষেত্রে রয়েছে। আমি যে বিচার বিশ্লেষণগুলো করলাম আপনি অত হয়তো বুঝবেন না, কিন্তু আপনি পরিণতিটা বুঝবেন। আপনার জীবনের পরিণতি যেটা হচ্ছে, আপনার জীবনের অর্থর যে সমস্যা সেটা আপনি বুঝছেন। আপনি সংসার, আপনার সংসারে সন্তান রয়েছে, আপনার পরিবার রয়েছে, মা বাবা সবাই রয়েছে, কিন্তু আপনি যে পরিশ্রম করছেন সেই পরিশ্রম অনুযায়ী যে অর্থ রোজগার করছেন সংসারটা চালাতে পারছেন না। আবার কখনো কখনো সঞ্চয় করে যে কিছু একটা করবেন সেটার সাহসই পাচ্ছেন না আপনার জীবনে। কারণ জানবেন যে আপনার ক্ষেত্রে এই রকম কিছু না কিছু একটা হয়ে আছে, যার জন্য পরিণতিটা এরকমই হচ্ছে। কিছু কিছু মানুষের দেখবেন যে এগুলো প্রত্যেকটাই যে অশুভ যোগ যেগুলো বললাম ভাবগত কানেকশানের পরিপ্রেক্ষিতে, এছাড়াও বহু মানুষের দেখবেন শাপিত দোষ হয়ে আছে। এই শাপিত দোষ মঙ্গলের সঙ্গে রাহু কানেকশান হয়। মঙ্গল এবং রাহুর যদি কম্বিনেশন কানেকশান ভাবগত জায়গার থেকে সেটা শাপিত দোষ তৈরি করে, তাহলে এরা অভিশাপ থেকে হয় তাদের জীবনে। এবং এরা যখনই অর্থ পায়, সেই অর্থ কখন খরচ করবে সেটা তাদের মাথার একটা বড় রকমের হেডেক তৈরি। অর্থাৎ বলা হয় না যে এদের একটা হেডেক তৈরি হয় অর্থটা খরচ করার ব্যাপার নিয়ে। তা মাথা খারাপ হয়ে যায় যে অর্থটা কখন খরচ করব, এই দোষ থাকলে, এবং সেই অর্থটা দেখা গেলো বেহিসাবি খরচ করে ফেলল। এগুলো সবটাই অশুভ যোগ এবং বেহিসাবি খরচ। আপনি দেখা গেলো জিনিস কিনতে যাচ্ছেন, একটা পকেটে টাকাটা নিয়ে গেছেন, আজকে হয়তো মাইনা পেয়েছেন। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি আপনাদেরকে, আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। মাইনাটা আজকেই পেয়েছেন, বা কোনো ব্যবসা ক্ষেত্রে আপনার আজকে আপনি ক্যালকুলেশন করেছেন, হিসাব টিসাব করেছেন, অর্থ কত আপনার প্রফিট হলো। সেই প্রফিটটা আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন, রাস্তায় কোনো একটা দোকানে গেছেন একটাই জিনিস কিনতে, হয়তো আপনাকে বাড়িতে ফোন করে বলেছে একটা এই জিনিসটা কিনে নিয়ে আসতে, ঢুকলেন, তারপর আপনার চোখে যে কটা ভালো জিনিস লেগে গেল সবগুলো কিনে নিলেন, পকেটে পয়সা রয়েছে এবং সমস্ত অর্থটা ওখানে দিয়ে বাড়ি চলে গেলেন শূন্য হাতে। বাড়িতে গিয়ে দেখলেন আর অর্থ নেই, কারণ সব কিনে নিয়েছেন মনের মতো পছন্দ, এবং আপনি ভালো ভালো জিনিস কিনেছেন, খারাপের দিকে আপনার নজর যাবে না। এবং এটা করার জন্য আপনার বেশ অর্থ সঞ্চয় করতে পারেন না। এগুলো সবটাই অশুভ যোগ, শাপিত দোষ অভিশাপ থেকে হয়। এই শাপিত দোষ যেটাকে বলা হয় সেটা অভিশাপ প্রাপ্ত, এবং এই অভিশাপ প্রাপ্ত অশুভ যোগ আপনার জীবনে প্রত্যেকটা কাজে বাধা তৈরি করে। একটা জাতক জাতিকার শুধু আমি যদি স্টুডেন্ট লাইফ থেকে ধরি, তাহলে তার মধ্যে সেই প্রতিভা থাকা পর্যন্ত সে তার যথাযথ যে নাম্বার পাওয়া সেই জায়গাটা পায় না। কারণ সে অনেক সময় তার জানা জিনিসগুলো ভুল লিখে চলে আসে, বা জানা জিনিসগুলো সে মিস্টেক করে চলে আসে, জানা জিনিসগুলো ছেড়ে দিয়ে চলে আসে। এটা পরিণতি হয় তার সেই নির্দিষ্ট সময়কালের মধ্যে। এটা অভিশাপ, পূর্বজন্মের কর্মফল। এগুলো অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান আছে। কেরিয়ার লাইফে প্রবেশ করবে, তার পড়াশোনার জায়গা তো একটা স্টেজ রয়েছেই। সে হয়তো ফার্স্ট হওয়ার কথা ছিল কিন্তু ফার্স্ট হলো না, সে ফিফথে আছে, থার্ডে আছে, কিন্তু তবুও 10th মধ্যে কানেকশান রয়েছে তার, সে কিন্তু পাচ্ছে। কিন্তু তার হওয়া উচিত ছিল ফার্স্ট পজিশন, তার মধ্যে রয়েছে শক্তি মেধা, সেগুলো কাজে লাগছে না। কিন্তু পরবর্তীতে তখন কেরিয়ারে গিয়ে দেখা গেলো যে আজকে 11th কানেকশান রয়েছে, অর্থাৎ সে হয়তো 5th রয়েছে কিন্তু তার নিচে অনেকটা নিচে, তার থেকে অনেক কম মার্কস পেয়েছে, সে তার কেরিয়ার লাইফে অনেক উজ্জ্বলতম জায়গায় চলে গেছে। কিন্তু সেই জাতক সে 5th থেকেও আজকে সেই জায়গায় পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার কারণ হচ্ছে এই শাপিত দোষ।
তাকে লাস্টে গিয়ে আটকে দিচ্ছে, লাস্ট মোমেন্টে গিয়ে তার আটকে দিচ্ছে, কারণ তার সেই অভিশাপের জায়গা রয়েছে। যতদিন না তার প্রতিকার প্রতিবিধান করবেন, জেনে রাখুন আপনার ক্ষেত্রে সেই শেষ মুহূর্তে গিয়ে বাধা তৈরি হবে। সেটা অনেক সময় কর্মজীবনের, কেরিয়ার লাইফে হয়, কখনো বিবাহিত জীবনের ক্ষেত্রে হয়, কখনো সন্তানের ক্ষেত্র হয়, কখনো জীবনের একটা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন সেটার ক্ষেত্রে হয়। অর্থাৎ সাকসেস, লাইফের সাকসেস, আপনার পরিকল্পনার সাকসেস, আপনি যেটা ভাবছেন, যে পরিকল্পনা করছেন, যে স্টেপে আপনি আগিয়ে যাচ্ছেন, কোথাও না কোথাও একটা ব্যারিকেড তৈরি হয়ে যাচ্ছে, যেটা আপনি পাচ্ছেন না। তাই এই ধরনের অশুভ যোগ, আমি আবার বলছি, বহু মানুষের বহু রয়েছে, 100% কোনো মানুষের মধ্যে নেই, কিন্তু সেই জন্য তার সঠিক গাইডলাইনও রয়েছে। প্রতিকার প্রতিবিধান, সঠিক প্রায়শ্চিত্ত, এগুলো আপনার জীবনকে পরিবর্তন করে। কারণ আপনার অশুভ যোগ, আপনার অশুভ কর্মফল আপনি সঠিকভাবে প্রায়শ্চিত্ত করে আপনি যদি সঠিক ওয়েতে চলেন, সঠিক কিছু দিশা নিয়ে চলেন, সঠিক কিছু গাইডলাইন নিয়ে চলেন, তাহলে আপনি আপনার জীবনের সেই নির্দিষ্ট লক্ষ্যে, আমি বলছি অবশ্যই সেই জায়গায় পৌঁছাবেনই। কারণ আমাদের জীবনযাত্রা, আমাদের কথাবার্তা, আমাদের সব কিছু আমাদের ক্ষেত্রে পরিবর্তনের দিকে নিয়ে যায়, কখনো ভালো কখনো খারাপ। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কতটা কোন জায়গা, কারণ নিজের দোষটা আমরা নিজেরা বুঝি না। নিজের দোষকে আপনি যদি সমালোচনা করেন, নিজেকে যদি সমালোচনা করতে পারেন, আপনি জীবনে অনেক জায়গা, অনেক বড় জায়গায় পৌঁছাবেন। এটা আমার কথা না, বড় বড় মহাপুরুষ তাদের কথা। তাহলে এইভাবে আপনি চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন, কোনো সময়, কারণ এই অর্থটা নিয়ে আজকে কেন বলছি, অর্থ কিন্তু আমাদের বর্তমান জীবনযাপনের ক্ষেত্রে অতীব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার নেই, দেখবেন তার অনেক কিছু কম, অনেক কিছু ঘাটতি, অনেক জায়গায় আপনার সেই গুরুত্ব কমে যাবে। আর এই অর্থ দিয়ে থাকে বা সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দিয়ে থাকে আমাদের জীবনের, আমাদের জন্মছকের নির্দিষ্ট কানেকশন। যদি আপনি গ্রহগত কানেকশন দেখেন, তাহলে বলবো শুক্র গ্রহ। এই শুক্র দ্বিতীয় পতি, শুক্র সপ্তম পতি। শুক্র দ্বিতীয় থেকে লিকুইড মানি দেয়, নগদ অর্থ যেমন আপনাকে দেবে, আবার ওই সপ্তমে গিয়ে অবস্থান করে আপনার জীবনের চাওয়া পাওয়া, আপনার কামনা বাসনা, চরিতার্থের জন্য ওই অর্থকে শেষ করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে সেই সপ্তমের দ্বিতীয় আপনাকে সর্বশান্ত করে দেবে। সেই জন্য দেখবেন যে আপনার চাওয়া পাওয়ার জায়গাটা যদি আপনার লগ্নের সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে আপনার ক্ষেত্রে অতীব ভয়ঙ্কর পরিণতি হতে পারে, যেটা আপনার সাংসারিক জীবনেও অবনতির দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গার তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি তো বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যেমন আগামী দিন, আগামী 16ই মে যে ফলহারানি অমাবস্যার তিথি রয়েছে, কারণ ফলহারানি অমাবস্যা, যে কালী পুজোতে মা তার সন্তানের, অর্থাৎ আপনাদের যে ফল আপনি ভোগ করছেন, সেই অশুভ ফল তিনি হরণ করে নিয়ে আপনাদের শুভ ফল দেবে। এবং এই নির্দিষ্ট তিথিতে যদি তার প্রতিকার প্রতিবিধান নেওয়া যায়, তাহলে আপনিও জানবেন আপনার জীবনের আগামী দিনে এই সব অশুভ জায়গার থেকে আপনি বেরিয়ে গিয়ে শুভ জায়গায় পরিণত হবে, বা শুভ জায়গায় আপনি পৌঁছাবেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। সেই জন্য বলবো, যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নম্বরে যোগাযোগ করবেন। আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে। তার সঙ্গে সঙ্গে বলবো, যে মানুষগুলো বিগত দিনে তাদের প্রতিকার প্রতিবিধান নিয়েছিল, তারা আজকে কতটা ভালো রয়েছে তাদের মুখ থেকে শুনুন। তারা আজকে কতটা ভালো রয়েছে এবং কী সময় নিয়ে তারা এসছিল, শুনতে থাকুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে
কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম, একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন। বলছে 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়ার সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র
সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে, এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী, এবং সেই জন্য আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়, এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন, এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো, এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে, এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি
এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।